পৃথিবীর 4.5 বিলিয়ন বছরের ইতিহাস, এই কথাটা শুনলেই তো কেমন যেন মাথাটা ঘুরে যায়। এত বিশাল একটা সময়কে আমরা কিভাবে বুঝব, কিভাবে জানব যে আজকের মানচিত্রে যে মহাদেশগুলো দেখছি সেগুলো একসময় একসাথে জুড়ে ছিল? ঠিক এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের হাতে পৃথিবীর ভূতাত্ত্বিক সময় আর টেকটনিক বিবর্তন নিয়ে করা বেশ কিছু বিস্তারিত গবেষণার টেক্সট আছে। আচ্ছা। আমরা এই উৎসগুলোর গভীরে গিয়ে দেখব কিভাবে আমাদের এই গ্রহটা আজকের চেহারায় পৌঁছল। এটা শুধু পাথরের গল্প না, এটা মহাদেশগুলোর ভেসে বেড়ানোর, পর্বতমালার জন্ম নেওয়ার আর প্রাণের বিকাশের একটা একটা মহাকাব্য। দারুণ। তাহলে আমাদের মিশন হলো এই 4.5 বিলিয়ন বছরের জটিল ইতিহাসকে একটা সহজ আকর্ষণীয় গল্পে পরিণত করা। আমরা দেখব ভূতত্ত্ব আর প্রাণের বিবর্তন কিভাবে হাতে হাতে রেখে চলেছে। চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। একদম। আমাদের টাইম মেশিনের প্রথম গন্তব্য হল হেডিয়ান ইয়ন, প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। হেডিয়ান নামটা তো গ্রিক পাতালপুরীর দেবতা হেডিসের নাম থেকে এসেছে। তার মানে তখনকার পরিস্থিতি নিশ্চয়ই খুব একটা ভালো ছিল না। ভালো তো দূরের কথা, আক্ষরিক অর্থেই ছিল নরক। ভাবুন তো, পুরো পৃথিবীটা একটা ফুটন্ত লাভার গোলক। উফ। আর তার ওপর মহাকাশ থেকে অনবরত গ্রহাণু আর ধূমকেতু এসে আছড়ে পড়ছে। কোনো স্থিতিশীল ভূত্বক নেই, শুধু গলিত পাথরের সমুদ্র। কিন্তু আমি উৎসগুলোতে একটা অবাক করার মতো তথ্য পেয়েছি। অস্ট্রেলিয়ার জ্যাক হিলসে নাকি 4.4 বিলিয়ন বছরের পুরনো জারকান খনিজ পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। যা থেকে মনে হয় তখনও পৃথিবীতে স্থিতিশীল মহাদেশীয় ভূত্বক আর তরল জলের অস্তিত্ব থাকতে পারত। এটা কিভাবে সম্ভব? এটাই তো সবচেয়ে মজার বিষয়। এই আবিষ্কারটা আমাদের পুরনো ধারণাকে একদম বদলে দিয়েছে। এটা ইঙ্গিত দেয় যে পৃথিবী আমাদের ধারণার চেয়েও অনেক দ্রুত ঠান্ডা হয়ে স্থিতিশীল হতে শুরু করেছিল। তার মানে তখনও জল ছিল? সম্ভবত ছিল। আর এই সময়েই আরও একটা বিশাল ঘটনা ঘটে। মঙ্গল গ্রহের আকারের একটা বিশাল বস্তু, যেটাকে থেইয়া বলা হয়, পৃথিবীর সাথে সোজা রেখাক্কা খায়। আর সেই সংঘর্ষের ফলেই কি আমাদের চাঁদের জন্ম? একদম। ওই সংঘর্ষের ফলে যে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে, সেগুলোই ধীরে ধীরে জমাট বেঁধে আমাদের চাঁদের জন্ম দেয়। বাহ। আর এই ঘটনাটা শুধু চাঁদই তৈরি করেনি, এটা পৃথিবীর অক্ষকে প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলিয়ে দিয়েছে। এর ফলেই কিন্তু পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। ও আচ্ছা। আর পৃথিবীর ঘূর্ণানো স্থিতিশীল হয়, তাই না? যা প্রাণের বিকাশের জন্য খুবই জরুরি ছিল। ঠিক তাই। আর সেই মঞ্চেই শুরু হয় আর্কিয়ান ইয়ন, যার আক্ষরিক অর্থ প্রাচীন যুগ। এই সময়ে প্রথম স্থিতিশীল মহাদেশীয় নিউক্লিয়াস বা কি বলে ক্রেটন তৈরি হতে শুরু করে। ক্রেটন? মানে এগুলোই আজকের মহাদেশগুলোর প্রাচীনতম ভিত্তি? একদম। আর সবচেয়ে বড় খবর হলো, এই যুগেই পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে, তাই না? যদিও তখনও তারা ছিল খুবই সরল, যেমন এককোষী জীব বা সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, কিন্তু এই সরল প্রাণী তো পৃথিবীর ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঠিক। আর্কিয়ান যুগের শেষের দিকে আমরা আধুনিক প্লেট টেকটনিক্সের প্রাথমিক প্রমাণও পেতে শুরু করি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কি? তখনকার বায়ুমণ্ডলে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। এটা ছিল একটা বিজারক বা অক্সিজেনবিহীন পরিবেশ। তার মানে তখনকার প্রাণ আজকের মতো শ্বাস নিত না? কিন্তু একটা সময় তো সেটা বদলে গেল। আর সেই বদলটা তো রীতিমতো বৈপ্লবিক ছিল, তাই না? বৈপ্লবিকের চেয়েও বেশি কিছু। আমরা এবার প্রবেশ করছি প্রোটেরোজোয়িক ইয়নে, যার মানে প্রথম জীবন। এই যুগে ঘটে পৃথিবীর ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা, দ্য গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট। ওই সায়ানোব্যাকটেরিয়াদের কারণে? হ্যাঁ, ওই যে আর্কিয়ান যুগের সায়ানোব্যাকটেরিয়ার কথা বললাম, তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করতে শুরু করে। অর্থাৎ পৃথিবীর প্রথম গণবিলুপ্তির কারণ কোনো গ্রহাণু বা আগ্নেয়গিরি ছিল না, বরং ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, যারা নিজেদের অজান্তেই পুরো গ্রহের পরিবেশকে তখনকার প্রাণের জন্য বিষাক্ত করে তুলেছিল। কি অসাধারণ একটা পর্যবেক্ষণ! ঠিক তাই। এই অক্সিজেন ছিল তখনকার অবায়বীয় বা অ্যানারোবিক প্রাণের জন্য বিষ। ভাবা যায়। ফলে এক বিশাল গণবিলুপ্তি ঘটে। কিন্তু এই ঘটনাটাই আবার অক্সিজেন নির্ভর বা অ্যারোবিক প্রাণীর বিবর্তনের দরজা খুলে দেয়, যা থেকে পরবর্তীকালে আমাদের মতো জটিল বহুকোষী প্রাণের উদ্ভব হয়। বাহ!
জীবন নিজেই নিজের জন্য সংকট তৈরি করে, আবার নিজেই নতুন পথ খুঁজে নেয়। এই প্রোটেরোজোয়িক যুগেই তো আমরা প্রথম সুপার মহাদেশ বা অতিমহাদেশগুলোর চক্র দেখতে পাই। একদম। কলম্বিয়া, রোডিনিয়া এবং প্যানোশিয়ার মতো বিশাল স্থলভাগগুলো তৈরি হয় এবং কালের নিয়মে আবার ভেঙেও যায়। রোডিনিয়ার কথা বলছিলেন, ওটা ভাঙার সময় নাকি পৃথিবীতে একটা চরম বরফ যুগ নেমে এসেছিল। হ্যাঁ, বিজ্ঞানীরা একে বলেন স্নোবল আর্থ। স্নোবল আর্থ, মানে পুরো পৃথিবীটাই বরফে ঢাকা ছিল। ভাবতেই তো কেমন লাগে। তখন প্রাণীর অস্তিত্ব কিভাবে টিকেছিল? সম্ভবত সমুদ্রের গভীরের উষ্ণ প্রস্রবণের আশেপাশে অথবা বিষুবরেখার কাছাকাছি কিছু গলিত অঞ্চলে প্রাণ কোনো মতে টিকেছিল। হুম। এরপর প্যানোশিয়া নামের আরেকটি অতিমহাদেশ তৈরি হয়, যদিও সেটি খুব বেশি দিন টেকেনি, কিন্তু এর দ্রুত গঠন এবং ভাঙন অগভীর সামুদ্রিক পরিবেশ তৈরি করে, যা সম্ভবত পরের যুগের জন্য একটি বিশেষ ঘটনার মঞ্চ প্রস্তুত করেছিল। প্রায় 4 বিলিয়ন বছর ধরে পৃথিবীতে কেবল অণুজীবের রাজত্ব ছিল। হঠাৎ কি এমন হলো যে মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যে আজকের প্রায় সব প্রাণী জগতের পূর্বপুরুষদের উদ্ভব ঘটল? এই রহস্যের নামই কি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন? ঠিক ধরেছেন। আমরা এখন প্রবেশ করছি ফ্যানেরাজোইক ইয়নে, অর্থাৎ দৃশ্যমান প্রাণের যুগে। আর এর প্রথম পর্ব প্যালিওজোইক এরা শুরুই হয়েছিল ওই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন দিয়ে। মাত্র ১৩ থেকে ২৫ মিলিয়ন বছরের মধ্যে। ভূতাত্ত্বিক সময়ের হিসেবে তো এটা চোখের পলক ফেলার মতো। একদম। আর এর পেছনে কি ওই প্যানোশিয়ার ভাঙনের কোনো ভূমিকা ছিল বলে মনে হয়? অবশ্যই, প্যানোশিয়া ভেঙে যাওয়ার ফলে অসংখ্য অগভীর উষ্ণ সমুদ্র তৈরি হয়। এই নতুন নতুন পরিবেশ বা ইকোলজিক্যাল নিচ, এগুলোই প্রাণের এই দ্রুত বৈচিত্র্যায়নের জন্য একটা আদর্শ গবেষণাগার হিসেবে কাজ করেছিল। ঠিক তাই। প্যালিওজোইক এরা তো আরও অনেক নাটকীয় ঘটনায় পূর্ণ ছিল, যেমন অর্ডোভেশিয়ান পিরিয়ডে টেকনিক অরোজেনি। এই অরোজেনি শব্দটার মানে কি? পর্বত তৈরি হওয়া? হ্যাঁ, ওরোজেনি মানে হল পর্বত তৈরির প্রক্রিয়া। যখন দুটো মহাদেশীয় প্লেট ধাক্কা খায়, তখন তাদের মাঝের অংশটুকু কুঁচকে গিয়ে পর্বতমালার জন্ম দেয়। টেকনিক অরোজেনি ছিল এমনই একটি ঘটনা যা আজকের অ্যাপালাচিয়ান পর্বতমালার ভিত্তি তৈরি করেছিল। আচ্ছা, কিন্তু এর চেয়েও অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছিল এই সময়ে। সেটাকে? একটি ট্রু পোলার ওয়ান্ডার ইভেন্ট। ভাবুন তো, একটা কমলালেবুর খোসাটা যদি ফলের সাথে লেগে না থেকে আলগা হয়ে থাকে। হুম। এখন যদি আপনি খোসাটাকে, ভেতরের ফলটাকে না ঘুরিয়েই পুরোটা একটু হেলিয়ে দেন, ঠিক তেমনটাই ঘটেছিল পৃথিবীর ভূত্বকের সাথে। দাঁড়ান দাঁড়ান, তার মানে পুরো পৃথিবীর পৃষ্ঠটাই প্রায় 50 ডিগ্রি ঘুরে গিয়েছিল? এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্যি। মহাদেশগুলো বছরে প্রায় 55 সেন্টিমিটারের মতো দানবীয় গতিতে সরে গিয়েছিল। বলেন কি? এর ফলে গন্ডোয়ানা নামের বিশাল অতিমহাদেশটি সোজা দক্ষিণ মেরুর উপর চলে আসে। আর তার ফল হয়েছিল ভয়াবহ। এক বিশাল বরফ যুগ শুরু হয় এবং একটি গণবিলুপ্তি ঘটে, যেখানে প্রায় 86% প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর তো মহাদেশগুলো আবার কাছাকাছি আসতে শুরু করে। কার্বনিফেরাস পিরিয়ডে প্রায় তৈরি হয়ে গিয়েছিল আরেকটি বিখ্যাত অতিমহাদেশ, প্যানজিয়া। হ্যাঁ, লরেনশিয়া এবং বাল্টিকার সংঘর্ষে ইউরামেরিকা তৈরি হয় এবং ধীরে ধীরে বাকি মহাদেশগুলো এসে জুড়ে গিয়ে প্যানজিয়া তৈরি হয়। আর এই বিশাল সংঘর্ষের ফলেই আজকের অ্যাপালেচিয়ান পর্বতমালার মতো বিশাল পর্বতশ্রেণী তৈরি হয়েছিল। আর প্যানজিয়া গঠনের একটা বিশাল প্রভাব পড়েছিল পৃথিবীর জলবায়ুর উপর, তাই না? হ্যাঁ, অবশ্যই। এত বড় একটা মহাদেশের ভেতরের অংশগুলো সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যায়, ফলে সেখানে বৃষ্টিপাত কমে গিয়ে বিশাল বিশাল মরুভূমি তৈরি হয়। যার ফলে কার্বনিফেরাস যুগের কয়লা সৃষ্টিকারী বিশাল জলাভূমিগুলো শুকিয়ে যেতে শুরু করে। একদম। আর এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং বরফ যুগের অবসান ঘটে। আর এই প্যালিওজোইক যুগের শেষটাও তো হয়েছিল এক ভয়াবহ গণবিলুপ্তি দিয়ে। দ্য গ্রেট ডাইং নামে পরিচিত পার্মিয়ান ট্রায়াসিক বিলুপ্তি। ওটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কল্পনা করুন, প্রায় 96% সামুদ্রিক প্রজাতি এবং 70% স্থলজ মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। মহাসাগরগুলো প্রায় মৃত হয়ে পড়েছিল। এর কারণ কি ছিল? ওই সাইবেরিয়ান ট্র্যাপসের অগ্ন্যুৎপাত। হ্যাঁ, মূলত ওটাই। ওই ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর জলবায়ুকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই ধ্বংসযজ্ঞের পর থেকেই তো শুরু হয় ডাইনোসরদের যুগ, তাই না?
মেজোজোইক এরা। হ্যাঁ, পার্মিয়ানের ছাই থেকেই ফিনিক্স পাখির মতো উঠে আসে মেজোজোইক এরা। এর শুরুতে ট্রায়াসিক পিরিয়ডে প্যানজিয়া তখনও একসাথে ছিল, কিন্তু জুরাসিক পিরিয়ডে এর ভাঙন শুরু হয়। আর এই ভাঙনের ফলেই কি আটলান্টিক মহাসাগরের জন্ম হতে শুরু করে? ঠিক তাই। প্যানজিয়া উত্তরে লোরেশিয়া এবং দক্ষিণে গন্ডোবানায় বিভক্ত হয়ে যায়, আর তাদের মাঝখানেই আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে। ক্রিটেশিয়াস পিরিয়ডে এই ভাঙন আরও দ্রুত হয়, আর এই সময়েই ভারত এক অবিশ্বাস্য কাণ্ড করে বসে। কি করেছিল ভারত? ভারত মাদাগাস্কার থেকে আলাদা হয়ে উত্তর দিকে এগোতে শুরু করে, বছরে প্রায় 19.5 সেন্টিমিটার গতিতে। প্রায় 20 সেন্টিমিটার। এটা তো প্লেট টেকটনিক্সের ইতিহাসের রেকর্ড গতি। হ্যাঁ, আজকের দিনে আমাদের নখও এত দ্রুত বাড়ে না। আমার মাথা ঘুরছে এই গতিটা ভেবে। একই সময়ে উত্তর আমেরিকাতেও তো অদ্ভুত কিছু ঘটছিল। একটা বিশাল সমুদ্র নাকি মহাদেশটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, প্রায় 25 মিলিয়ন বছর ধরে উত্তর আমেরিকার মাঝ বরাবর একটি অগভীর সমুদ্র ছিল, যা মহাদেশটিকে 2টি পৃথক স্থলভাগে পশ্চিমে ল্যারামিডিয়া এবং পূর্বে অ্যাপালেচিয়া বিভক্ত করে রেখেছিল। ও, এই কারণেই আমরা 2 দিকের ডাইনোসরের জীবাশ্মের মধ্যে এত পার্থক্য দেখতে পাই। ঠিক, আর মেজোজোইক এরার সমাপ্তিও তো হয়েছিল আর একটা বিখ্যাত গণবিলুপ্তি দিয়ে। এটাও ছিল একটা, মানে ডবল ধাক্কার মতো। হ্যাঁ, একটা ডাবল ট্র্যাজেডি বলা যেতে পারে। একদিকে ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে ডেকান ট্র্যাপসের ভয়াবহ অগ্ন্যুৎপাত চলছিল, যা পরিবেশকে বিষাক্ত করে তুলছিল। আর তার ওপর মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে এসে আছড়ে পড়ে 10 কিলোমিটার চওড়া এক গ্রহাণু, চিকসুলুব। এই দুয়ের আঘাতেই অপক্ষী ডাইনোসরদের রাজত্বের অবসান ঘটে। তাহলে ডাইনোসরদের বিদায়ের পর যে শূন্যস্থান তৈরি হল, সেখানেই কি স্তন্যপায়ী প্রাণীদের উত্থানের সুযোগ এলো? একদম। আমরা প্রবেশ করলাম সিনোজয়েট এরা বা স্তন্যপায়ী প্রাণীর যুগে, যা আজও চলছে। আর এই যুগেই পৃথিবীর আধুনিক পর্বত শ্রেণীগুলো তৈরি হয়েছে। যেমন হিমালয়। হ্যাঁ, আফ্রিকা এবং ভারত যখন উত্তরে এসে ইউরেশিয়ার সাথে ধাক্কা খায়, তখন সেই প্রচণ্ড সংঘর্ষের ফলে আল্পস থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত বিশাল পর্বতমালা তৈরি হয়। এই সংঘর্ষ তো এখনও থামেনি, তাই না? না, বিলকুল থামেনি। ভারত এখনও বছরে প্রায় 5 সেন্টিমিটার গতিতে এশিয়ার গভীরে ঢুকে যাচ্ছে, যার ফলে হিমালয় পর্বতমালা প্রতি বছর প্রায় 5 মিলিমিটার করে উঁচু হচ্ছে। আর আমাদের চোখের সামনেই নতুন ভূতাত্ত্বিক ঘটনা ঘটছে, যেমন ইস্ট আফ্রিকান রিফট। একদম। পূর্ব আফ্রিকায় একটি নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, আর উত্তর আমেরিকার পশ্চিমে সান আন্দ্রিয়াস ফল্ট তৈরি হয়েছে, যা প্লেট বাউন্ডারির পরিবর্তনের একটি চমৎকার উদাহরণ। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: পৃথিবীর ইতিহাস কোনো স্থির মঞ্চের নাটক নয়, বরং এটা একটা চলমান, জীবন্ত প্রক্রিয়া। ঠিক। গলিত লাভা থেকে শুরু করে অতি মহাদেশের জন্মমৃত্যু আর প্রাণের উত্থান পতন, সবকিছুই একে অপরের সাথে জোড়ায়া। এটাই হলো মূল কথা। পৃথিবী একটা অত্যন্ত গতিশীল ব্যবস্থা। মহাদেশগুলোর অবস্থান, পর্বতমালার গঠন, মহাসাগরের স্রোত, এই সবকিছুই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, আর জলবায়ুই প্রাণের বিবর্তনকে চালনা করে। হিমালয়ের উত্থান যেমন এশিয়ার মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে, তেমনি আফ্রিকার ফাটল হয়তো ভবিষ্যতে নতুন প্রাণের বিবর্তনের মঞ্চ তৈরি করবে। এই সবকিছুই সেই 4.5 বিলিয়ন বছরের গল্পের এক একটি চলমান অধ্যায়। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে মহাদেশগুলো সরে গিয়ে পৃথিবীর বর্তমান মানচিত্র তৈরি করেছে। উৎসগুলো আমাদের ভবিষ্যতেরও একটা আভাস দেয়। একদিন অস্ট্রেলিয়া এশিয়ার সাথে ধাক্কা খাবে, আর পূর্ব আফ্রিকার ফাটল একটা নতুন মহাসাগরে পরিণত হবে। হ্যাঁ, হবেই। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই: আজ থেকে 50 বা 100 মিলিয়ন বছর পরে পৃথিবীর মানচিত্রটা কেমন দেখতে হতে পারে? দারুণ প্রশ্ন। আর সেই বদলে যাওয়া পৃথিবীতে, সেই নতুন মহাসাগরের তীরে কোন ধরনের অদ্ভুত আর নতুন প্রাণের উদ্ভব হতে পারে? ভাবুন তো একবার।